মোবাইল ফোন মানুষকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দিয়েছে। এরকম চললে মানুষ বুদ্ধিভ্রষ্ট হবে। এই জন্যই আমি মোবাইল ব্যবহার করি না। কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে? যদি প্রয়োজন পড়ে তাহলে আমি বলি বাইরে ফোন ব্যবহার করে তারপর আসতে। আমার মতে যে কোনো টেকনোলজি বাড়ির বাইরে রাখা উচিত। আমাদের বাড়িতে বা মনে ওসবের কোনো জায়গা নেই। আপনি সত্যি খুব ভালো বলেছেন। আপনি তো অর্গানিক ফার্মিং নিয়ে অনেক কিছু করেছেন। আমাদের সেই বিষয়ে কিছু বলুন, কারণ কেমিক্যাল ছাড়া ফার্মিং করাটা খুবই মুশকিল। মুশকিল হলেও আমরা সেটা করে দেখিয়েছি। আজকাল অবিলম্বে ফসল ফলানোর জন্য প্রচুর রাসায়নিক ব্যবহার করা হয়। এগুলো মানুষ নিজের স্বার্থ ও লাভের জন্যই করে, যার ফলে ক্যান্সার বেড়ে যাচ্ছে। ডাক্তাররাও কিন্তু আজকাল ওই একই কথা বলেন। রোজগার দরকার মানুষের জীবনযাপনের জন্য, কিন্তু এটা ভুলে মানুষ টাকার পেছনে দৌড়চ্ছে। ভুলে যাচ্ছে যে টাকা রোজগারের থেকে মানুষের প্রাণের মূল্য অনেক বেশি। এটাই সবচেয়ে দুঃখজনক ব্যাপার। এরকম খাবারে মানুষের পেট যদিও বা ভরে যায়, তবুও তাদের ওষুধের এবং হাসপাতালের খরচা অনেকটাই বেড়ে যায়। টাকা রোজগারের এই লোভেই মানুষ নিজেদের স্বার্থে সকলের ক্ষতি করছে। আপনি এনাকেই দেখুন, ইনি আমার মা। নমস্কার। 70 বছর বয়স, অথচ বিপি, সুগার, হাঁপানি কোনো সমস্যাই নেই। জ্বর হয়েছিল 20 বছর আগে। আর সেই জ্বরটাও অন্ধকারে আমার বরকে দেখে এসেছিল। খুব ভালো স্যার। সবশেষে আপনি কি কোনো বার্তা দিতে চান? যে দর্শকেরা মোবাইল ফোন ব্যবহার করেন তাদের বলি, দিনে কিছুক্ষণ ভগবত গীতা পড়ার অভ্যেস করুন। তাতে শ্রীকৃষ্ণ জীবনযাপন কিভাবে করা উচিত সেটা বলেছেন। আমাদের সবার জীবনে একবার হলেও এই গ্রন্থ পড়ে দেখা উচিত, যাতে আমরা সুখে শান্তিতে বাঁচতে পারি। থ্যাংক ইউ স্যার। নমস্কার, ভালো থাকুন। উদয়, এনাদের খাবারের ব্যবস্থা করো। দাদা, আমি ব্যবস্থা করে রেখেছি। আসুন। স্যার, আমাদের শুটিং এর জন্য এখনো আরো কিছু ভিজুয়াল নেওয়া বাকি আছে। আমরা পরে একবার এসে আপনার এখানে ঠিক খেয়ে আছে। যাব। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। স্যার, আসছি স্যার। আসুন। খুব ভালো বলেছিস রে বাবা। এতগুলো মানুষ এবার দাদাকে দেখবে টিভিতে, কি ভালো ব্যাপার, তাই না? কে জানে টিভিতে কবে দেখাবে, তাড়াতাড়ি দেখালেই ভালো। বলছি দাদা, আমার রাতুলের জন্যই কিন্তু সারা পৃথিবী আজ আপনার কাজের কথা জানবে। শোনো, কেউ বললেই কোনো কাজ ভালো হয় না। কাজের প্রতি শ্রদ্ধা থাকতে হয়। না, এবার তুমি দেখো তোমার কি অবস্থা করি। মামা তোমাকে অবশ্যই বাড়ি ছাড়া করবে। আমার খুশির সীমা থাকবে না যখন দেখবো তুমি এখান থেকে সোজা আমেরিকা চলে গেছো। এত
জোরে কে চালিয়েছে? আরে আখি, বাবা, হাই আখি। বিট্টু তুই চল আমার সাথে। আমায় ক্ষমা করে দাও, আমি যেতে পারবো না। দাঁড়া, আখি বাইরে আয়। অয়না চলো। আমি যাব কেন? চলো। আমি কেন? নেই না দুকু। কি করছিলি তোরা? মামা, আমাদের বাড়িতে ইংরেজি গান মনে হয় অয়নার ঘরে বাজছে। দাদাও তো সেটাই জিজ্ঞেস করছিলেন। আসলে বাবা, ওই মিউজিক প্লেয়ারটা অয়নার। হঠাৎ করে সাউন্ডটা বেড়ে গেছিল স্পিকারে। এতক্ষণ ধরে আমি বক্তৃতা দিলাম, আমাদের বাড়িতে এসব হয় না। কত গর্ব করে বললাম ইন্টারভিউতে এসব। ইন্টারভিউ শেষ হয়েছে 5 মিনিটও হয়নি, তার মধ্যেই তোরা বাড়িতে এইসব শুরু করে দিলি। ওরা যদি থাকতো তাহলে কোথায় যেত আমার মান সম্মান? আমার ভুল হয়ে গেছে বাবা। এসব জিনিস বাড়িতে কে আনলো? ওইগুলো সব তো এই মেয়েটা নিয়ে এসেছে। ও তো যা খুশি তাই আনতেই পারে। তোমার বৌমাই যদি ওকে মাথায় বসিয়ে প্রশ্রয় দিতে থাকে তাহলে কার কি করার আছে মা? মা এটা জানতো না বাবা। আরে আমি আখিকে শেখাচ্ছিলাম যে কিভাবে। তুমি ওকে শিখিয়েছো? ও জিজ্ঞেস করেছে? না, জিজ্ঞেস করিনি। একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, তাই এরকম হয়েছে, আর কখনো হবে না। কোনো দরকার নেই। রাতুল, হ্যাঁ মামা। ওটাকে নিয়ে নদীর জলে ফেলে দিয়ে আয়। ঠিক আছে মামা। এই রাতুল, এই ভলু, শোনো, দাঁড়াও, দাঁড়াও বলছি। এই দাঁড়াও, এই এই ভলু দাঁড়াও, এই ভলু, প্লিজ ভলু দাঁড়াও, প্লিজ প্লিজ দাঁড়াও, প্লিজ ওটা নিয়ে যেও না, প্লিজ। ভলু দাঁড়াও বলছি, আরে দাঁড়াও, ওয়েট, দাঁড়াও। এই ভলু, ভলু, এই ভলু, ভলু, ওটা আমার মাম্মা আমাকে গিফট করেছিল। ভলু প্লিজ, প্লিজ দাঁড়াও, দাঁড়াও, ওটা আমার মাম্মা দিয়েছিল, প্লিজ প্লিজ দাঁড়াও, দাঁড়াও, প্লিজ ভলু, প্লিজ দাঁড়াও, দাঁড়াও, যেও না প্লিজ, আরে দাঁড়াও না, প্লিজ ভলু, আমার মাম্মা ওটা আমাকে গিফট করেছিল, প্লিজ ওটা নিয়ে যাও না, দাঁড়াও, দাঁড়াও, প্লিজ প্লিজ, এই ভলু প্লিজ দাঁড়াও না, যেও না, প্লিজ ভলু।
কি হয়েছে? এভাবে বসে কাঁদছো কেন? কষ্ট তো হওয়ারই কথা। তোমার মা নিজের হাতে এত ভালোবেসে তোমাকে কিছু দিয়েছিল। হ্যালো, এদিকে দেখো। এরকম ভাবে কাঁদতে থাকলে আমার কোনো কথা শুনতে পাবে না। আরে আরে আরে, এটা কি হলো? তুমি এতটা ইমোশনাল নাকি অয়না? আমি সত্যি জানতাম না তোমার হৃদয় এতটা দুর্বল। সত্যি বলছি। ভগবান, তুমি কি দেখতে পাচ্ছ অয়না এখানে বসে বসে কিভাবে কেঁদে চলেছে? আমি তো ভেবেছিলাম ও আমার সাথে লড়াই ঝগড়া করবে। তাছাড়া কাঁদবে না তো কি বা করবে? কেউ যদি নিজের কিছু হারিয়ে ফেলে তখন অটোমেটিক্যালি তাকে কাঁদতেই হবে। আমারও ঠিক এতটাই দুঃখ হয়েছিল যেদিন মামা আমাকে সবার সামনে থাপ্পড় মেরেছিল, আর এর জন্য দায়ী হলে তুমি। সেদিন তুমি যা ইচ্ছে তাই বলেছো। আমাকে দেখে যা মনে হয় তা নাকি আমি নই। সিগারেট খাওয়া ছাড়াও আরো অনেক খারাপ অভ্যেস আছে। মামার কাছে মার খাওয়াতে তুমি খুশি হয়েছিলে, কিন্তু আমার কি হয়েছিল তুমি তা জানো না। ঠিক সেই দিনই আমি প্ল্যান করেছিলাম তোমাকে উচিত শিক্ষা দেব। পাওয়ার অন হতেই স্পিকার যেই বেজে উঠলো, আমার প্ল্যানটাও কাজ করে গেল। তোমার গিফট নদীর জলে ডুবে নষ্ট হয়ে গেছে। আমার আর আমার মামার সম্পর্ক ঠিক যেভাবে তুমি নষ্ট করে দিয়েছিলে। আমি এগুলো কিছুই মজার ছলে করিনি। তোমার মতোই জেনে বুঝে তোমাকে আঘাত করেছি। এখানে বসে কাঁদতে হবে না, যাও বাড়ি চলে যাও। শুধু মনে রেখো, এরপর যদি আমার সঙ্গে লাগতে আসো তাহলে আমি এমন স্টেপ নেব যার জন্য তোমাকে এর থেকেও বেশি কাঁদতে হবে। তোমাকে ভালো কথা বলছে, তুমি তোমার লিমিটে থাকো। এরপরও যদি বাড়াবাড়ি করো তাহলে এই গ্রাম থেকে তোমাকে তাড়িয়ে ছাড়বো। মা, আমাদেরই এত খারাপ লাগছে যখন, তখন অয়না নিশ্চয়ই ভীষণ কষ্ট পেয়েছে। জানো মা, ওই স্পিকারটা মাসি নিজে অয়নাকে গিফট করেছিল। তাই? হ্যাঁ মা, সেই জন্যই তো অয়না রাতুলের গাড়ির পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর ওদিকে গেল, কিন্তু রাতুল কিছুতেই ওর জন্য দাঁড়ালো না। ও সোজা গাড়ি নিয়ে চলে গেল। এই বাড়িতে সবাই তোর বাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলে। কেউ আজ অবধি ওনার মুখের ওপর কোনো কথা বলেনি আঁখি। কিন্তু অয়না তো খুব কষ্ট পেয়েছে মা। অয়না, আমি জানতাম না যে ওটা তোর মা তোকে দিয়েছে। তুমি জানলেই বা কি করতে? হ্যাঁ, কি করতে বলো বলো। আমি বলছি, হ্যাঁ, এইভাবে হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকতে। ও, কি হয়ে গেল এইসব বলতে আর চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে? পুরো বাড়ি ভর্তি লোক, কারোর কিছু করার ক্ষমতা নেই, কিছু বলার ক্ষমতা নেই। এর বেশি তুমি আর কিছু করতে পারতে? আমরা কি তোমার জন্য কিছু করতে পারি অয়না? তুমি তো কোনো কথাই বলো না, তখন প্রতিবাদ করতে পারলে না, আর এখন আমাকে বোঝাতে এসছো?
আমার মাম্মার দেওয়া গিফট ওই ছেলেটা সবার সামনে দিয়ে নিয়ে গিয়ে নদীতে ফেলে দিয়ে এলো, আর কেউ কিচ্ছু বললো না। আর তুমি তো সারাক্ষণ ভয়ে কাঁপতেই থাকো। তোমার কিছু বলারও ক্ষমতা নেই, কিছু করারও ক্ষমতা নেই, সারাক্ষণ ভয়েই মরো তুমি। আর তুমি আমার মাম্মার অভাব পূরণ করার জন্যে আমেরিকা থেকে আমাকে এই দেশে নিয়ে এসেছো, কিন্তু তোমার ব্যবহারে আমার মাম্মার অভাবটাই বেশি ফিল করি, আমার আরো কষ্ট হয়। অয়না, রাতুল কি ওই মিউজিক প্লেয়ারটা নদীতে ফেলে দিয়েছে? তুমি গিয়ে দেখে এসো, তাহলেই তো দেখতে পাবে কোথায় ফেলেছে। অয়নার রাগটা তো আমাদেরকেই বুঝতে হবে মা। আমাকে বলিস না, এটা তোর বাবাকে গিয়ে বল। বাবাকে? হ্যাঁ, বাচ্চা মেয়েটার সাথে উনি কেন এরকমটা করলেন আমি জিজ্ঞেস করব। মা এরম করো না। তোর মা এখনো বেঁচে আছে, কিন্তু অয়নার ওর কি আছে বল? তুমি তো আছো মা। ওর কষ্ট দেখেও যদি আমি কিছু না করতে পারি, তাহলে আমি কিসের জন্য আছি? এইভাবে আর হবে না, তোর বাবার সঙ্গেই কথা বলতে হবে। আমি যাচ্ছি। মা 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 কথা শোনো। মা মা ঝগড়া হয়ে যাবে, এরকম করো না। মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। অয়নার সাথে আখির তুলনা করা তুমি এবার বন্ধ করো। ওরা দুজনেই সম্পূর্ণ আলাদা আলাদা পরিবেশে বড় হয়েছে। আখি তো ছোট্ট একটা গ্রামে বড় হয়েছে, আর অয়না কোন সুদূর আমেরিকায়। আর এটা তুমি খুব ভালো করেই জানো। ওর মা বাবা কেউ ওর সাথে নেই। তুমি ওর ওপরে একটু দয়া করো। একটা বাচ্চা মেয়ে মা বাবা ছাড়া আছে, তোমার কি একটু মায়া দয়া হয় না? হ্যাঁ, আমি মানছি আমার জন্য এখানে আছে, তা বলে অকারণে ওকে কষ্ট দেবে? ওই মেয়েটা আর কত কি সহ্য করবে বলো? উত্তর দাও। মা, বাবাকে দেখতে পাচ্ছি না তো। তুমি এতক্ষণ তাহলে এটার সাথে কথা হ্যাঁ জানি। এত রাগ করে এই ঘরে এলে, আর এখন তুমি চেয়ারের সাথে কথা বলছো? তুই একটু চুপ করবি আঁখি? দেখো, তুমি দেবকীর দেয়া গিফটটা নদীতে ফেলে দিতে বলেছো। তুমি কি জানো এর জন্য অয়না কতটা কষ্ট পেয়েছে? তুমি যেটা করেছো সেটা ভুল করেছো, তোমার একদম করা উচিত হয়নি। আমি তোমার সব কথা মেনে চলি, তারপরেও আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। আমি কথা বলছি তো আঁখি, চুপ কর। কথা বলতে দে আমায়, দাঁড়া। শোনো, আজকে তুমি অয়নার মায়ের দেয়া গিফটটা ফেলে দিতে বলে খুব ভুল করেছো। তুমি এটা কি করে করতে পারলে? তোমার একটু মায়া হলো না? এই কাজটা তুমি মোটেও ঠিক করোনি। ওকে এখন কি বলবো? আমি ওকে কি করে সামলাবো? ওহো, এই ব্যাপার। তুমি তোমার স্বামীকেই দোষী মনে করছো? আমি তো আসলে চেয়ারের সঙ্গে কথা বলছিলাম মা। তুমি যাকেই বলো, এটা তো তোমার মনের কথা। খুব ভালো, দারুণ পরিবর্তন এসেছে। ওই মেয়েটা বদলাবে না ভেবেছিলাম, তোমরা বদলে গেছো। ওই মেয়েটা এই বাড়িতে 6 মাস নয়, 6 সেকেন্ডও এই বাড়িতে থাকতে চায় না। ওকে সাহায্য করতে যেও না, জানো কি? বিজয় যে কাজ করে এই পরিবারের সংস্কার, সমাজের কথা ভেবে
তবেই ও কাজ করে, তোমাকে বলে দিতে হবে না নিশ্চয়ই। এত বছরের মধ্যে আমাদের এই পরিবারে এমন কখনো হয়নি। সেই জন্যই ও নদীতে ফেলে দিতে বলেছে, ওই জিনিসটা ফেলেছে। মেয়েটাকে যে বের করে দেয়নি সেটা ভেবে খুশি হও। হুঁ।